রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের শ্রেষ্ঠ ছোট গল্প বন তুলসী। গল্পটি 4টি পর্বে পাঠ করব। আজ প্রথম পর্ব। টেলিগ্রাম এলো বিমলেন্দুর তৃতীয় কন্যা নির্বিঘ্নে ভূমিষ্ঠ হয়েছে। পত্নী এবং নন্দিনী দুজনেই সম্পূর্ণ কুশলে আছে। সুতরাং বাবা জীবনের উৎকণ্ঠিত হওয়ার কোনো হেতু নেই। টেলিগ্রাম করেছেন পূজ্যপাদ শ্বশুর মহাশয়। আশা করেছেন কন্যা লাভের সংবাদে জামাতা বাবাজি একেবারে চতুর্ভুজ হয়ে উঠবে। কিন্তু বিমলেন্দুকে আসলে দেখাচ্ছিল একটা চতুষ্পদের মতো। অদ্ভুত রকমের বোকা হয়ে গেছে মুখের চেহারাটা। ঘোলা চোখ দুটো দেখে মনে হচ্ছে এইমাত্র ঘানির জোয়াল ঘুরিয়ে সের তিনেক খাঁটি সর্ষের তেল বের করে এলো। খুব সম্ভব আসন্ন কন্যাদায়ের সম্ভাবনাটাই বেচারার মানস চোখকে এসে দেখা দিচ্ছিল। পুরো 5 মিনিট পরে ইঞ্জিনের ধোঁয়া ছাড়বার মতো ফোঁস করে একটা প্রকাণ্ড দীর্ঘশ্বাস ফেললে বিমলেন্দু। বললে গেল। আমি বললাম কি গেল? যৌবন, প্রেম। কর্তৃপক্ষের অসহায় পথচারীর গলায় বিমলেন্দু বলে যেতে লাগলো, রোম্যান্স ফ্রম এ ম্যান উইথ ফিউচার টু এ ম্যান উইথ পাস্ট। আমি বললাম যাওয়াই ভালো। বোকামির পালাটা চটপট মিটে গেলেই ভদ্রলোক হয়ে উঠতে পারবে। হয় কথাটা বিমলেন্দুর কানে গেল না, অথবা কান দিলে না। নাটকীয়ভাবে বলে যেতে লাগলো, এখন দেখতে পাচ্ছি প্রেমটা ধরাছোঁয়ার বাইরে থাকাই ভালো। প্রিয়া গৃহিণী হলেই জীবন স্বপ্নে 12টা বেজে গেল। তার চাইতে কবিদের অশরীরী প্রেম, অতীন্দ্রিয় মিলন। আমি মন্তব্য করলাম, ক্লিবের শান্তনা। বিমলেন্দু খেপে উঠল। নাটক ক্রমশ মেলোড্রামার রূপ নিতে লাগলো। বউ, ছেলে মেয়ে, বাঁধা রুটিনের চাকরি, যক্ষার মতো জীবন, তার চাইতে অনেক ভালো একটা খোলা আকাশ, একটা অবারিত দিগন্ত, মিষ্টি মৌমার ফল, কালো সাঁওতালের মেয়ে। হাসি চাপাটা দুঃসাধ্য হয়ে উঠেছিল। কলকাতার বাইরে জীবনে বিমলেন্দু কখনো পা বাড়িয়েছে কিনা জানি না। হয়তো বড়জোর মধুপুর, দেওঘর অথবা পুরী, কিংবা শ্রী শ্রী বারাণসী ধাম। সুতরাং অবারিত দিগন্ত আর মহুয়া ফলের স্বপ্ন দেখাটা তারই স্বাভাবিক অধিকার। বললাম ভুল করলে। মহুয়ার ফল অত মিষ্টি নয়, একটু তেতো। অবশ্য তাতে ক্ষতি নাই, সে কথা থাক। আসল প্রেমের পরিণতি হচ্ছে পূর্ণগ্রাস। ওর একমাত্র উপমা ভেনাস ফ্লাই ট্রাপ। সোফেনহাওয়ার পড়লে অনেক জ্ঞান লাভ করতে পারবে। কিন্তু শুধু মানুষের প্রেম নয়, প্রকৃতির প্রেমও ওই রকম সর্বগ্রাসা। আফ্রিকার জঙ্গলের কথা বলছো? না, বাংলাদেশের মাঠঘাট, তার অবারিত দিগন্ত, তার ধানের ক্ষেত, তার বন তুলসীর ঝাড়, তার শরতে সোনা ঝরানো আকাশ। কথাটা বিশদ করো। আমি বলতে শুরু করলাম, কৈশোরের অনেকগুলো দিন আমার কেটেছে বাংলাদেশের এক টুকরো পাড়াগায়। মনে রেখো কৈশোরের কথা বলছি, যে বয়সে মানুষের জীবনে প্রথম নেশার মতো প্রথম প্রেম আবির্ভূত হয়, যখন চোখের সামনে পৃথিবীটাকে আরব্য উপন্যাসের মতো বলে মনে হতে থাকে, যখন জ্যোৎস্না রাত্রি ঘুম ভেঙে গেলে জানলার দিকে তাকিয়ে বসে থাকতে ইচ্ছে করে, জলের ঝাপটায় চোখ মুখ ভিজে গেলেও ভালো লাগে বৃষ্টি পড়া দেখতে, ঘাসের ছোট ছোট ফুলগুলোর সঙ্গে পর্যন্ত পরিচয় থাকে, সদ্য ফোটা আকন্দের বুনগন্ধ পর্যন্ত রক্তে রক্তে কথা কইতে চায়। সেই বয়সে বাংলাদেশের পাড়াগায়
অনেকগুলো দিন আমি কাটিয়েছিলাম। জায়গাটা কোনো এক অখ্যাত ব্রাঞ্চ লাইনের অখ্যাততর একটি স্টেশন। ঝিমিয়ে চলা প্যাসেঞ্জার গাড়িগুলো পর্যন্ত সেখানে 1 মিনিটের বেশি দাঁড়াতো না। 3-4 মাইল দূরে গ্রামগুলো থেকে যেসব যাত্রী আসতো বা যে 2-4 জন নামতো, সারা দিন রাত্রি সব শুদ্ধ ঘন্টা দেড়েকের বেশি তারা স্টেশনের নির্জনতায় বিঘ্ন ঘটাতো না। তাছাড়া বিপুল ব্যাপ্ত নিঃসঙ্গ পৃথিবী, রাঙামাটি টিলায় তালবিথির মর্মর, বহুদূরে ধুলোয় কুয়াশা বুনে চলা গরুর গাড়ি, মাঝে মাঝে ভুট্টার ক্ষেত, বোরো ধানের নিচু জমি, আকাশে উড়ে যাওয়া বুনো হাঁস আর এক ফালি নদী, দুপুরের রোদে ঝকঝকে নুড়ির ওপর বিছানো চকচকে একটা মিটার গেজের লাইন, ভুট্টা ক্ষেতের পাশে বাঁক দিয়ে দৃষ্টির বাইরে মিলিয়ে গিয়েছে তার এক প্রান্তে একটা জংশন স্টেশন, আর এক প্রান্ত কোথায় গেছে জানা ছিল না। কল্পনা করা যেন দিল্লি, বোম্বাই, কাশ্মীর, কারাকোরাম ছাড়িয়ে হয়তো তুষার মেরুর পেঙ্গুইনদের দেশে গিয়েও যাত্রা শেষ হয়েছে। মেজমামা ছিলেন স্টেশন মাস্টার, অকৃতদার লোক। একটা পয়েন্টসম্যানকে নিয়ে তার সংসার যাত্রা চলত। স্টেশনের কাজ শেষ করে কোয়ার্টারে ফিরে বিবেকানন্দের বই আর শ্রী শ্রী সদ্গুরু প্রসঙ্গ মুখে নিয়ে বসে যেতেন। রাশভারী মানুষ, নিতান্ত দরকার না হলে কথাবার্তার বড় বালাই ছিল না। আমার দিন কাটে কি করে? পৃথিবী ডাক দিলে, ভুট্টার ক্ষেত, রেলের লাইন আর মরা নদীর ধারে নিজেকে যেন নতুন করে আবিষ্কার করলাম আমি। টেলিগ্রাফের তারে ফিঙে আর বুনোটিয়ার নাচ, কাশফুলের বলি নানা রঙের প্রজাপতি, খোলা আকাশে সোনালি রোদ রক্তের মধ্যে যেন মদের মতো ক্রিয়া করত, যেন স্বপ্নের ঘোরে আচ্ছন্ন হয়ে ঘুরে বেড়াতাম। আর তৈরি করে নিয়েছিলাম একগাছা ছোট ছিপ। মাঝে মাঝে মৎস্য শিকারের আশায় নদীর ধারে গিয়ে বসতাম। কাদার নুড়ির ভেতর দিয়ে তীর তীর করে রূপালি জল বয়ে যেত। নেচে উঠত ছোট ছোট মাছ, তাদেরই দুটো একটাকে ধরবার প্রত্যাশায় অসীম ধৈর্য ধরে ছিপ ফেলে বসে থাকতাম। সেখানকার আকাশ বাতাসের সঙ্গে আশ্চর্যভাবে সুর মিলিয়েছিল নদীটা। মাঝে মাঝে কাশ, মাঝে মাঝে একগুচ্ছ বন তুলসী। কেন জানি না, এই বন তুলসীগুলোকে ভয়ানকভাবে ভালোবেসে ফেলেছিলাম আমি। লাল রঙের বড় বড় ডাঁটার রুক্ষ চেহারার ছোট ছোট পাতা, ভঙ্গুর নমনীয়, মেঠো বাতাসে সহজেই নেচে উঠত, দুলে উঠত। একটা মৃদু মরমরে ডাঁটা পাতাগুলো আকুল হয়ে উঠত একসঙ্গে। তার মঞ্জুরি থেকে ছড়িয়ে পড়ত জংলা কষায় গন্ধ। ওই গন্ধটার ভেতর দিয়ে চারিদিকের প্রসারিত পৃথিবীটার একটা অভিনব আস্বাদ আমাকে ব্যাকুল করে দিত। ওই বন তুলসী ঝাড়ের ভিতরে মাছ ধরবার জন্যে ছোট একটু জায়গা করে নিয়েছিলাম। সেখানে বসেই চলতো শিকার পর্ব। শিকার তো ছাই, ছিপ ফেলে হয় রেল লাইনটার অথবা আকাশের দিকে হাঁ করে তাকিয়ে বসে থাকা, আর নয়তো ছোট ছোট মঞ্জুরি ছিঁড়ে নিয়ে ডলে ডলে দুহাতি তার অরণ্য গন্ধটা মাখিয়ে নেওয়া। এই গন্ধ বিলাসের পেছনে হয়তো খানিকটা ফ্রয়েডিক মনোবৃত্তি আচ্ছন্ন আছে, কিন্তু সত্যি সেদিন আমি বন তুলসীর প্রেমে পড়েছিলাম, সে কথাটা অস্বীকার করবার জো নেই। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব।
ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।